আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে তন্ত্র সাধনা, নরবলি প্রভৃতি ঘটনার উল্লেখ আছে। লেখক গল্প তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনার বিবরণ দিয়েছেন। লেখক এবং টিম গল্পের বাগিচা কোনোভাবেই এই নিয়মগুলোকে সমর্থন করে না এবং তার বিরোধিতাও করে। গল্প শোনার আনন্দে শ্রোতারা যেন এই গল্পটিকে আপন করে নেন। লোকজন এসে যাবে, জাভেদ ওঠা ওকে। জাভেদ আর রফিক জোর করে টেনে তুললো মালতীকে। চাচা মূর্তিটা ফেলে মহেন্দ্র বাবুকে পাঁজা কোড়া করে কাঁধে ফেললো। মালতী দ্বিগুণ চিৎকার করে কাঁদতে লাগলো, ছেড়ে দাও শয়তান, তোমরা জ্যাঠামণিকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। জাভেদ তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরলো। দৈত্যাকার চেহারার চাচা, বিপুল শক্তির অধিকারী। চাচা মহেন্দ্র বাবুর শরীরটাকে তুলে বারান্দার ধারে নিয়ে গেল। তারপর দু হাত দিয়ে শূন্যে দেহটাকে তুলে ফাঁকা জায়গায় নিয়ে সোজা একতলার মেঝেতে ছুঁড়ে দিল। নিচে শক্ত পাথরের সিঁড়ি কেমন একটা বিভৎস রকমের শব্দ করে ছিটকে পড়লো মহেন্দ্র বাবুর শরীরটা। দেহটা সিঁড়ির উঁচু ধাপ থেকে গড়িয়ে নিচের ধাপে গিয়ে থামলো। বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের বাগিচা। এখানে আমরা ভৌতিক, রোমান্টিক, কৌতুক, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার প্রভৃতি গল্প উপস্থাপনা করে থাকি। আমাদের আজকের গল্প অয়ন রাহার লেখা রক্ত পিপাসী রুধিরা। ভাষ্য পাঠে আমি শ্রীপর্ণা, গল্প পাঠে সম্রাট। বিভিন্ন চরিত্রে রচনা রাহুল, অভিক, তথাগত, সুতনু এবং অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প রক্ত পিপাসী রুধিরা। রিসিভারটা নামিয়ে রেখে এক দৃষ্টে ফোনটার দিকে তাকিয়ে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন মহেন্দ্রবাবু। দৃষ্টিতে শূন্যতা, কপালের বলিরেখায় ভাঁজ। যে কেউ দেখলেই বুঝবে তিনি গভীর চিন্তায় ডুবে। কয়েকটা মুহূর্ত এভাবে কেটে গেল। ধীর পায়ে হাঁটতে লাগলেন সাদা কালো বরফি আঁকা লম্বা বারান্দাটা দিয়ে। থামের পাশে রাখা আরাম কেদারায় গিয়ে বসলেন মহেন্দ্রবাবু। রাঙা রোদের ঝলক এসে পড়েছে তার সাদা সুতির পাঞ্জাবিতে। রূপালী চুলে একবার বিলি কেটে বাইরে তাকালেন তিনি। বাইরে রোদ ঝলমলে আকাশে খেলে বেড়াচ্ছে শরতের মেঘ। বেশ খানিকটা দূর দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী। কিছুদিন আগেই চলে গেছে বর্ষা, সুতরাং নদীটা এখন পূর্ণ। দুপারে সাদা কাশফুল দুলছে মৃদু হাওয়ার দমকে। এ সময় ভারী মনোরম লাগে ঝুমুরদহর পরিবেশ। গ্রাম বাংলার সোদা গন্ধ মাখা এক সুন্দর গ্রাম এই ঝুমুরদহ। তাই বাপ ঠাকুরদার ভিটে এই ছেড়ে কি কোথাও যাওয়া যায়? দীর্ঘশ্বাস ফেললেন মহেন্দ্র নারায়ণ ভাওয়াল। দীর্ঘ চেহারায় আভিজাত্যের ছাপ। যে কেউ দেখলেই বলবে তরুণ বয়সে অত্যন্ত সুপুরুষ ছিলেন মহেন্দ্রবাবু। আর হবে নাই বা কেন? ঝুমুরদহের জমিদার পরিবারের রক্ত যে বইছে তার শরীরে। দূর থেকে হুইসেল দিতে দিতে একটা ট্রেন চলে গেল। স্মৃতির রেলগাড়িতে চেপে মহেন্দ্রবাবুর মনটাও যেন চলে গেল অতীতে। এক সময় এই এলাকায় দৌর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন মহেন্দ্রবাবুর পূর্বপুরুষরা। ও ঠাকুরদা রাজেন্দ্র নারায়ণ ভাওয়ালের নামে নাকি বাখে গরুতে এক ঘাটে জল খেত। অবশ্য বাবার মুখে শুনেছে ঠাকুরদা নাকি কিছুই না। ঠাকুরদার বাবা, তারও আগে ঠাকুরদা ছিলেন আরো ডাকাবুকো। ব্রিটিশরা পর্যন্ত সমঝে চলত। দেশ ভাগ হলো, ঠাকুরদার প্রতিপত্তি অথবা কপালের জোর ঝুমুরদহ থেকে যেতে পারলো ভারতে। কিন্তু রয়ে গেল দেশভাগের রক্তক্ষয়ী ক্ষত। এখনকার ছেলেরা অবশ্য
ওসব খবর রাখে না। ইতিহাস ভুলে তারা দিব্যি মেতে আছে দৈনন্দিন রোজ নাম চায়। তবে অন্যের ছেলেকেই বা কি দোষ দেবেন? নিজের ছেলেও তো দেশের মায়া ত্যাগ করে পাকাপাকি ভাবে বাসা গেড়েছে আমেরিকায়। একটু আগে দীপ্তই টেক্সাস থেকে ফোন করেছিল, সে কথাগুলোই মনে মনে ভাবছিলেন। বাবা, অনেক তো হলো, কি হবে আর ওই বাড়ি আঁকড়ে ধরে? চলে এসো আমেরিকায়। দীপ, তুই তো জানিস আমার মত। জানি বাবা, মত কি বদলানো যায় না? আমার সঙ্গে থাকতে তোমার কিসের অসুবিধা? না রে বাবা, আমার তোর সঙ্গে থাকতে কোনো অসুবিধে নেই, কিন্তু কি জানিস, এই বাপ ঠাকুরদার ভিটে বড় মায়া, এই গ্রাম কত স্মৃতি। বাবা, আমি সব বুঝছি, আমারও তো ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু বাস্তব পরিস্থিতিটা বোঝো। এখন তো মাও নেই যে তোমায় দেখবে। আমি সবসময় চিন্তায় থাকি তোমার জন্য। তোমার নাতিও খুব খুশি হবে তুমি এলে। দীপ্তর মায়ের মুখটা ভেসে উঠল। সে চলে যাওয়ার পর শেষ 2 বছরে আরো একা হয়ে গেছেন মহেন্দ্রবাবু। তবুও এই মিঠো পরিবেশ ছেড়ে কোথাও যেতে মন চায় না। না রে দীপ্ত, আমি এখানেই ঠিক আছি। আর তো কটা দিন, দেখবি মা রুধিরার আশীর্বাদে ঠিক কাটিয়ে দেব। আমি মরে গেলে তুই যা খুশি করতে পারিস, তবে চেষ্টা করিস যাতে ভাওয়াল বাড়ির স্মৃতিটুকু রক্ষা হয়। আমার, তোর মায়ের, তোর ছোটবেলার স্মৃতি হয়তো আমার নাতি একদিন তার ছেলেপুলেদের দেখাতে নিয়ে আসবে এই বাড়ি, গল্প বলবে তার পূর্বপুরুষদের। বাবা দীপ্ত, তুই জোর করিস না আমায়। ফোনটা রেখে দিলেন মহেন্দ্র। জানেন দীপ্তর খারাপ লাগবে, ছেলেকেও দোষ দেওয়া যায় না, সে বাবাকে সত্যিই ভালোবাসে। বৌমাও খুবই যত্ন করে। এর আগেও বেশ কয়েকবার আমেরিকায় ছেলের কাছে থেকে এসেছেন মহেন্দ্রবাবু। সে দেশও মন্দ নয়, অনেক নাগরিক সুবিধা, কিন্তু ওই যে নিজের দেশ নিজেরই। কিছুদিন হলেই ঝুমুরদহর মাটি, ঘাস, কাশচরের শিমুল গাছ, বাবলা গাছে পাখির বাসা, এঁদো পুকুরে পানা শ্যাওলা, বন, ঝোপের কুচো কুচো হলদে ফুল, গ্রামের আকাশের শিশির পাণ্ডু জ্যোৎস্না, আহা, এ ছেড়ে অন্য কোথাও কিভাবে শেষ নিঃশ্বাস ফেলা যায়? নিজের মনেই একবার হাসেন মহেন্দ্রবাবু। বয়স হয়েছে বোঝা যাচ্ছে, বয়স্ক মানুষদের সবচেয়ে বড় সঙ্গী স্মৃতি। এই স্মৃতি এখন মহেন্দ্রবাবুর খরণে। জ্যাঠামণি, খাবার বেড়েছি, চলুন। মিষ্টি গলাটা শুনে মুখ তুললেন মহেন্দ্রবাবু। দাঁড়িয়ে আছে মালতী, বড় ভালো মেয়ে। মালতীর মা জমিদার বাড়িতে কাজ করত। 3 মাস হলো ওর মা মারা গেছে। মালতীর বাবা মারা গেছিল সেই ছোটবেলায়। সত্যি বলতে মেয়েটার আর কেউ নেই। মেয়েটা ভারী মায়াময়ী। গরিব ঘরের হলে কি হবে, একটা আলাদা লালিত্য আছে। মহেন্দ্রবাবুর খুব ইচ্ছা মালতীর একটা বিয়ে দেবে। হরিহর মালিকে বলেছেন একটা ভালো ছেলে দেখতে। মালতীর বয়স অল্প হলে কি হবে, বেশ বিষয়ী, চারিদিকে তীক্ষ্ণ নজর, খুবই যত্নে রাখে মহেন্দ্রবাবুকে। বলা যায় এই মালতী আর বৃদ্ধ হরিহরের সহায়তায় বেঁচে আছেন মহেন্দ্রবাবু। মালতীর মা চমৎকার রান্না করত। মালতীও ওর মায়ের কাছ থেকে সমস্ত রান্না বান্নার কায়দা কানুন শিখে নিয়েছে। লুচি বেগুন ভাজা খেতে বড় ভালোবাসেন মহেন্দ্রবাবু। খেতে খেতে মহেন্দ্রবাবু মালতীকে বললেন, তোর জন্য ছেলে দেখেছি। মালতী ঠোঁট বেঁকিয়ে বলল, আমি চলে গেলে বলি কে তোমাকে দেখবে? অট্টহাস্যে ফেটে পড়েন মহেন্দ্রবাবু। তুই তুই বড্ড ভালোবাসিস এই বুড়োটাকে, তাই না? তোর জেঠিমা যখন বেঁচে ছিল আমাকে এমনই যত্নে রাখতো। তবে তোর চিন্তা নেই, আমার কিছু হবে না।
যে বাড়িতে দেবী রুধিরা থাকেন তাদের কিছু হয় না। দেবী রুধিরা? সে তো পাথরের মূর্তি। মালতী অবাক হয়ে বলে। মালতী, এমন কথা আর কখনো মুখে আনবি না। ওই মূর্তির কত ক্ষমতা জানিস? আমি কি করে জানবো, তুমি যদি না বলো? মহেন্দ্রবাবুর খাওয়া শেষের পথে, মুখ ধুয়ে হাত মুছতে মুছতে বললেন, তাহলে শোন, আমাদের ঠাকুর ঘরে যে কালো পাথরের মূর্তিটা আছে সেটা দেবী রুধিরার। এই দেবী মূর্তি আমার ঠাকুরদার আমলে এক তন্ত্র সিদ্ধা যোগিনী প্রতিষ্ঠা করেছিলেন। যোগিনী বলে গিয়েছিলেন দেবী রুধিরাকে খুশি রাখলে তিনি তার ভক্তদের সব কিছু দেন, আবার তার ভক্তের কেউ অমঙ্গল করলে দেবী তাকে শেষ করে দেন। দেবী রক্ত পিপাসী, মূর্তির রোষ যার বা যাদের ওপর পড়বে তাদের রক্তেই দেবীর পিপাসা মেটাবেন, এটা আমি শুনেছি। তাছাড়া এ তল্লাটে পুরনো লোকজন সবাই তা জানে। সেই জন্যই তো চোর ডাকাতও আমাদের বাড়ির ত্রিসীমানা মারায় না। এককালে নাকি এই মূর্তির সামনে ফি বছর নরবলিও হতো। বাবা গো, এসব শুনলেও তো ভয় লাগে। ভয়ার্ত গলায় বলে উঠল মালতী। আচ্ছা, কাদের বলি দেয়া হতো জ্যাঠামণি? হ্যাঁ, সে বড় ভয়ানক ইতিহাস রে। দেবীর যখন ইচ্ছে হতো তখন তিনি বংশের বয়োজ্যেষ্ঠ মানুষকে স্বপ্ন দিতেন। তার নির্দেশ পেয়েই জমিদারের গোপন বাহিনী বলির জন্য মানুষ ধরতে বেরিয়ে পড়ত। সাধারণত ডাকাত, খুনি এমন সব মানুষদের ধরে আনা হতো। একবার তো গোপনে এক অত্যাচারী সাহেবকেও অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। স্বপ্ন দেওয়ার 15 দিনের মাথায় যে অমাবস্যা পড়বে সেদিন গভীর রাতে মা রুধিরাকে নিয়ে যাওয়া হতো নদীর পাড়ে। নদীর পাড়ে ঘন সবুজ কাঁচা কাঁসারের বনের মাঝে একটু জায়গা ফাঁকা করে নদীর জলে স্নান করিয়ে মূর্তি স্থাপন করা হতো। বলির জন্য বাছাই করা 4-5 জন মানুষকে হলুদ, চন্দন আর সিঁদুর মাখিয়ে দেবীর সামনে আনা হতো। পুরোহিত মন্ত্র পড়তেন উচ্চস্বরে, জোরে জোরে ঢাক আর কাসর ঘন্টা বাজতো। গ্রামের কেউ এদিকে ঘেঁষত না। এরপর এক এক করে বন্দীদের প্রত্যেকের হাত ছিঁড়ে তালুটা ধরা হতো দেবী মূর্তির ওপরে। ফোঁটা ফোঁটা রক্ত পড়তো দেবী মূর্তির ওপরে। আমি শুনেছি যে মানুষটিকে দেবী নির্বাচন করতেন তার রক্তের ফোঁটা মূর্তির গায়ে পড়তেই দেবীর চোখ দুটো নাকি জ্বলে উঠত। দেবী এইভাবেই বেছে নিতেন তার পছন্দের মানুষটাকে। তারপর আর কি, বলি প্রদত্ত মানুষটাকে হাড়ি কাটে চড়ানো হতো। মহেন্দ্রবাবু একটু থামলেন। এসব শুনতে শুনতে মালতীর গাটা শিরশির করে ওঠে। বলি দিত কে? নরবলি যে সে দিতে পারে না, এর জন্য আলাদা মানসিকতা দরকার। আমাদের বংশেও নরবলি দেবার জন্য আলাদা লোক থাকতো। দেবীর খাঁড়া এত ভারী হতো, প্রবল বলশালী না হলে যে কেউ তুলতে পারতো না। খাঁড়ার ছিল যেমন ধার তেমন ওজন। যদি ঠিকঠাক কোপ দেওয়া যেত তাহলে এক কোপে নাকি 3 জনের মাথা একসঙ্গে নেমে যেতে পারতো। আর বাকি লোকগুলোর কি হতো? বাকিদের বলি দেওয়া হতো না, তবে পুজো শেষে তাদের নদীর পাড়ের অশ্বত্থ গাছে ঝুলিয়ে দেওয়া হতো। ভোর রাতে পুঁতে দেওয়া হতো নদীর পাড়ের উঁচু জমিতে। বলির ব্যাপারটা এভাবেই গোপন রাখা হতো। আচ্ছা জ্যাঠামণি, এখন তো আর নরবলি হয় না? না রে, হয় না। সেও এক ইতিহাস। আমার ঠাকুরদা নরবলি বন্ধ করে দিয়ে পাঁঠা বলির প্রচলন করেন। এজন্য হয়তো দেবী রুষ্ট হয়েছেন। তার রোষে এরপর থেকে আমাদের বংশের সব কজন পুরুষের অপঘাতে মৃত্যু হয়েছে। বলো কি? মালতী ভয় ভয় বলল। হ্যাঁ রে, দেবীর রোষ। কিন্তু কি আর করা যাবে? আমি তো রোজ প্রার্থনা করি, আমার নিজের জন্য না, দীপ্ত, আমার নাতি, ওদের জন্য। মা যেন ওদের রেহাই দেন, ওদের যেন দয়া করেন। মালতী জিজ্ঞাসা করল, আচ্ছা, দেবী কখনো তোমাকে স্বপ্নে দেখা দেয়নি?
দিয়েছে অনেকবার, আমাকে স্বপ্ন দিয়েছে। দেবী স্বপ্নে আমায় বলেছে যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু কি করি বল, আমি নরম মনের মানুষ, আমার দ্বারা এসব সম্ভব না। আর তাছাড়া লোক লস্করই বা কোথায়? দেবী পূজার অনেক নিয়ম কানুন, একটু পান থেকে চুন খসলেই দেবীর রোষ নেমে আসবে। মা রুধিরাকে আমার বড় ভয় করে রে মালতী। আচ্ছা, তুমি মা রুধিরার এই মূর্তিটা অন্য কাউকে দিয়ে দিলেই তো পারো। মালতী! বজ্র কঠিন কণ্ঠে বলে ওঠেন মহেন্দ্রবাবু। ওই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি কখনো। মাথা নিচু করে নম্র গলায় মালতী বলে, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, আর বলবো না। তারপর অন্যদিকে ফিরে হয়তো প্রসঙ্গ বদলে দেওয়ার জন্যই মালতী বলল, জেঠিমা অল্প বয়সে খুব সুন্দরী ছিলেন, তাই না? বসার ঘরের দেওয়ালে একটা বড় পোর্ট্রেট আছে মহেন্দ্রবাবুর স্ত্রীর। কোণের সাজে ছবিটা আঁকানো হয়েছিল। বধূ বেশে গয়না পরিহিতা ভদ্রমহিলাকে অপরূপা লাগছে। মহেন্দ্রবাবু উত্তর দিলেন না। ছবিটার দিকে তাকিয়ে সম্ভবত কোনো পুরনো ইতিহাসের গোপন কক্ষে তিনি ততক্ষণে প্রবেশ করে ফেলেছেন। ঝুমুরদহর বুকে সন্ধে নামে। মেঘ পর্বতের ফাঁক দিয়ে মুছে যায় অস্ত সূর্যের শেষ রেশটুকু। প্রতিদিনের মতো আকাশ বেয়ে এক ঝাঁক শামকুট পাখি উড়ে চলে গেল তাদের বাসার দিকে। গুলঞ্চ লতা দোলানো শিমুল গাছে শালিকের দল কলকাকলিতে মত্ত হয়ে ওঠে। কয়েকটা খেঁকশিয়াল উঁকি মারে ঝোপঝাড় থেকে। এবার হয়তো চড়তে বেরোবে। মহেন্দ্রবাবুর রাতের খাবার গুছিয়ে দিয়ে বিদায় নেয় মালতী। 3 পাতা বিলের ধারে নিমবনের পাশেই পরপর দুটো কুঁড়ে, একটা মালতীদের আর অন্যটা তার বুড়ি পিসির। মালতীর মা মারা যাওয়ার পর মালতী একদম একা। মহেন্দ্রবাবু এই জন্যই চিন্তায়। মালতীর বিয়ের বয়স হয়েছে, ওর দিকে হয়তো বেশ কিছু লোকের নজরও রয়েছে। পূর্ব দিকের দেশটায় সীমান্ত পেরিয়ে ভুলিয়ে ভালিয়ে বা জোর করে সেখানে একবার নিয়ে গেলে কেউ খোঁজ পাবে না মালতীর। মহেন্দ্রবাবু এই জন্যই পাত্র দেখছেন। শাড়ির আঁচলটা কোমরে গুঁজে গুনগুন করে গান গাইতে গাইতে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা লাগায় মালতী। পায়ে চলার পথ, দুপাশে ঝোপঝাড় বন জঙ্গল। মাঝে মধ্যে একটা দুটো লোক দেখা যায়। অন্ধকার নেমেছে। একটু দূরে যেতেই ঝোপের পেছন থেকে একটা ছায়ামূর্তি মালতীর পিছু পিছু হাঁটতে লাগলো। খানিক দূর যাওয়ার পর মালতীর ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটা ওকে ইঙ্গিত করলো। মালতী হাঁটা থামিয়ে পিছন ঘুরতে যাবে, ঠিক সেই সময় ছায়ামূর্তিটা মালতীকে চাপটে ধরলো পেছন থেকে। মালতী চিৎকার করার আগেই অন্য একটা হাত এসে মালতীর মুখটা চেপে ধরলো। মালতী হুটোপাটি করে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। যত চেষ্টা করলো তত যেন বাঁধনটা আরো শক্ত হয়ে ওর শরীরে চেপে বসলো। একটা গরম নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ের ওপর। ভয়ে গলা শুকিয়ে এলো ওর। কি করতে চায় লোকটা? গায়ের জোরে এর সঙ্গে পেরে ওঠা মুশকিল। তাহলে কি করা উচিত? 7-5 ভাবতে ভাবতে কয়েকটা মুহূর্ত কেটে গেল। মালতীর হঠাৎই মনে পড়ল এই স্পর্শটা খুব চেনা। মালতী শান্ত হয়ে গেল। আর ঠিক তখনই হাত দুটো ওর মুখ এবং শরীর থেকে সরে গেল। মালতী মুখ ভেঙচে বলল, এই হতচ্ছাড়া এভাবে ভয় দেখায়? বাবা। ঠিক করে হেসে ছায়ামূর্তিটা একটা তরুণ বয়সী ছেলের গলায় বলল, দেখছিলাম তুমি আমার ছোঁয়া চিনতে পারো নাকি। ওই দেখো ছেলের কথা, বোম্বে গিয়ে একবার বাবু হয়ে গেছো দেখছি। হা হা করে হাসতে থাকলো ছেলেটা। তা কবে ফিরেছো গ্রামে? জিজ্ঞাসা করলো মালতী। এই 2 দিন হলো। ও, আর আজ মনে পড়লো? না গো, ওরম না, আব্বুর শরীরটা খুব খারাপ করেছে, হাসপাতালে ভর্তি করতে হলো। ও, তোমার দাদা বৌদি কি করছে? শুনেছি তোমার বাবাকে একদম দেখে না। ছায়ামূর্তিটা চুপ করে থাকে, উত্তর দেয় না। মালতী ওর হাতটা ধরে। সব ঠিক হয়ে যাবে জাবেদ,
আমি জানি তোমার কষ্টটা। অন্ধকারে চুপচাপ হাত ধরাধরি করে হাঁটতে লাগে দুজনে। মালতীর কুড়ের সামনে এসে দাঁড়ায় দুজনে। মালতীদের কুড়েটা রেল লাইনের প্রায় গা বরাবর, পাশাপাশি দুটো ছোট ঘর। একটাতে মালতী একা থাকে, অন্যটায় ওর বিধবা পিসি। মালতী জিজ্ঞাসা করলো, খেয়েছো কিছু? কিছু উত্তর দেয় না জাভেদ। ও বুঝেছি, আর লজ্জা করতে হবে না, ঘরে এসো। আর তোমার পিসি? পিসি? পিসি জানতে পারবে না। সন্ধে হলেই বুড়ি আফিম নিয়ে বসে যায়। মানুষ না গরু না গাড়ি কিছুই তার খেওয়ালে আসে না। ঘরে ঢুকে লম্ফটা জ্বালে মালতী। হঠাৎ যেন এক টুকরো সোনালী হলুদ আলো এসে মালতীর মলিন কুড়ে ঘরটাকে ঝলমলিয়ে দেয়। এই আলোয় ভারী সুন্দর লাগছে মালতীকে, যেন বোম্বের সিনেমার হিরোইন। হা করে তাকিয়ে থাকে জাভেদ। একটা বাটিতে শুকনো মুড়ি, গুড় আর বাতাসা এনে দেয় মালতী। মালতীর মা ছিল জাভেদের বাবার এক দুঃসম্পর্কের বিধবা বোনের মেয়ে। মালতীর বাবা রমাপদর সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গোপনে। ব্যাপারটা যখন জানাজানি হয়, জাভেদের পরিবারে বিশাল গন্ডগোল শুরু হয়। কেউই এই বিয়ে মেনে নিতে রাজি ছিল না। জাভেদের বাবাই একমাত্র পাহাড় হয়ে দাঁড়িয়ে থেকে এই বিয়ে সম্পন্ন করে। আর এদিকে রমাপদ কাজ করত মহেন্দ্রবাবুর জমিদারিতে, তিনিও পাশে দাঁড়ান এই পরিবারের। যাই হোক, বিয়েটা হয়, কিন্তু তারপর থেকেই মালতীর মাকে একরকম এক ঘরে হতে হয় জাভেদের পরিবারে। তবে জাভেদের আনাগোনা এই বাড়িতে অনেক দিন। মেয়েটা বড় ভালো, সেই ছোট থেকেই জাভেদের ওকে খুব ভালো লাগে। মালতী একটা পাখা নিয়ে বাতাস করতে লাগলো জাভেদকে। এই শুনেছি বম্বে শহরটা নাকি খুব বড়, আর ওখানে লোকজন খুব সুন্দর সুন্দর। তুমি কি করে জানলে? কৌতূহলী গলায় জাভেদ বলল। কেন, সিনেমায় দেখেছি। খাওয়া থামিয়ে হাসতে লাগলো জাভেদ। হ্যাঁ? আরে ধুর বোকামি, সবাই অত সুন্দর নয়, অনেক পাজি লোকও আছে। মালতীর একটু গোসা হয়। জাভেদ আবার বলল, তবে শহরটা বেশ সুন্দর। কি বিশাল বিশাল বাড়ি, কত গাড়ি, মেলা লোক, লোকজন খুব ব্যস্ত, সমুদ্রও আছে। আমি একদিন গিয়ে দেখে এসেছি। ফাঁকা বাটিটা রান্নাঘরে রেখে আসে মালতী, আবার এসে জাভেদের পাশে বসে। জাভেদ ওর কোলে মাথা রেখে শোয়। জাভেদের আদর খেতে বড় ভালো লাগে মালতী। কিছুক্ষণের মধ্যেই কাবু হয়ে পড়ে। মার কথা মনে পড়ে গেল মালতীর। মা বলতো, কাউকে পুরোটা বিশ্বাস করবি না। আমাকে বিয়ে করবে কবে? জাভেদের চুলে হালকা টান দিয়ে প্রশ্ন করল মালতী। বিয়ে তো আমি এখনই করতে পারি, কিন্তু তুমি তো জানোই অনেক অনেক টাকা লাগবে। বোম্বেতে যে জায়গায় সোনার দোকানে কাজ করি সেখানে অনেক খরচ। আমি একা মানুষ, অন্য লোকদের সঙ্গে একসঙ্গে থেকে যাই, কিন্তু তুমি গেলে তো অন্য বাসা নিতে হবে, ঘর ভাড়া কত জানো? তাছাড়া বাবার চিকিৎসার সব টাকা আমাকেই জোগাড় করতে হবে। আমার দাদা এক পয়সাও খসাবে না। তাহলে অন্য উপায় কি ভেবেছো? আবার গোসা হয়ে গেল মালতী। যাও। জাভেদকে ঠেলে সরিয়ে দিল। আমি নতুন আর কি ভাববো, তোমাকে তো আগেই বলে দিয়েছি, তোমার সামনেই তো সোনার মুরগি। কিন্তু তুমি তো রাজি হবে না। তোমার তো আবার জোয়ান মরদের চেয়ে বুড়োটাকে বেশি পছন্দ, কি না? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। গর্জে উঠল মালতী। হা হা করে হাসতে থাকে জাভেদ। আরে শোনো শোনো, ওই বুড়ো আর বেশি দিন নেই, এরপর ওর ছেলেটা আসবে, বাড়ি টাড়ি বেঁচে দিয়ে চলে যাবে, তখন তুমি কি করবে? মালতী থম মেরে বসে থাকে। বাড়ি বেচার কথা সে জ্যাঠামণি মুখে বহুবার শুনেছে, আর ভয়ে কেঁপে উঠেছে। কি আছে ওর ভবিষ্যতে? বাবা চলে গেছে, মাও নেই। সত্যি বলতে
তেমন কোনো সঞ্চয়ও নেই। এই জমি আর ঘরটুকু। মালতী এই পৃথিবীতে বড় একা। জ্যাঠামণি কার সঙ্গে বিয়ে ঠিক করে দেবে কে জানে। তাকে যদি না বলা হয় জ্যাঠামণি রাগ করবেন, জাভেদ খোঁচা মারে। ও মেয়ে, চুপ করে বসে রইলে কেন? ভাবো ভাবো, নিজের কথাটা ভাবো, আমার কথাটা একটু ভাবো, আর আমাদের ভবিষ্যতের কথাটাও তো ভাবো। বুড়ো যতদিন আছে দুমুঠো খেতে পাচ্ছ, এরপর সব যাবে। এর আগেও জাভেদ অনেকবার একই কথা বলেছে। মালতী রাজি হয়নি, কিন্তু কথাগুলো সত্যি। আজ আদরটা মাঝপথে ভেস্তে যাওয়ায় মাথাটা আগুন হয়ে আছে। গড়গড় করে মালতী বলল, তা কি করতে চাও তুমি? এই তো আমার সোনা, তুমি শুধু একটু খবর নিয়ে নাও কোথায় কি আছে, বাকিটা আমার উপর ছাড়ো। বুড়োর সিন্ধুক কি করে ফাঁক করতে হয় সে খেলা আমি দেখাবো। জাভেদের চোখ দুটো নেচে ওঠে লালসায়। আমরা চুরি করব জাভেদ? ছি ছি, জ্যাঠামণি জানতে পারলে কত কষ্ট পাবেন। দেখো, একটা সোজা কথা বলি, এই সব জমিদার বাড়িগুলোর কুকীর্তির কথা সবাই জানে। এই টাকাগুলো সব কি ওদের নিজের খেটে উপার্জন করা? একদম নয়, সব গরিবের রক্ত জল করা টাকা। কত কৃষকের খাজনা, কত রক্ত লেগে আছে ওই টাকায়। আমাদের মতো গরিবরা যদি তার থেকে একটুখানি নিই তাহলে এমন কি অসুবিধা হবে? আর ওদের আছেও তো অনেক, তাছাড়া জ্যাঠামণি জানতেও পারবে না। মালতী, ভেবে দেখো, হাতে বেশি দিন সময় নেই, আমি বোম্বে ফিরে যাব। যদি কাজটা হয়ে যায় তাহলে আমরা দুজনে এবার একসঙ্গে যাব। তোমার কি ইচ্ছে করে না ওই শহরে আমরা বাসা বাঁধি একসাথে? ধীরে ধীরে লোভের একটা কালো মেঘ এসে গ্রাস করে মালতীর মনের সততার আকাশ। কোথা থেকে একটা বিড়ালের কান্না ভেসে আসে। হয়তো খেক শিয়ালি মুখে করে তুলে নিয়ে গেছে তার বাচ্চা। ভাওয়ালদের জমিদার বাড়িটা অন্তত 200 বছরের পুরনো। বিশাল জমি জায়গা জুড়ে এই দোতলা বাড়ি। বাড়িটাকে গোল করে ঘিরে লম্বা পাঁচিল, একটা বড় সিং দরজা, দরজার পাশের খিলানে পাথরের ফলকে লেখা ভাওয়াল বাড়ি। মূল ফটক দিয়ে ঢুকে বেশ খানিকটা এগিয়ে মূল ভবন। রাস্তার মাঝে একটা গোল চক্কর আছে, যার মধ্যখানে গর্জনকারী সিংহের মূর্তি। একতলায় সামনের দিকে একটা গোল বারান্দা, লম্বা লম্বা থাম। একসময় লোকজনে গম গম করত পুরো বাড়িটা। রাত নামলে মশালের শিখা থেকে লণ্ঠনের মৃদু আলোয় মায়াবী লাগত জমিদার বাড়ি। আরো পরে বিদ্যুৎ এলো। অনেক দূর থেকে দেখা যেত এই বাড়ির অবয়বটা। সংস্কার হলেও মূল অংশটা ছাড়া বাকি কাঠামোগুলো প্রায় ভেঙে গেছে। বাড়ির পিছনে বড় বড় গাছ গজিয়েছে, আগাছা, ঝোপঝাড় আর সাপখোপের উপদ্রব। দোতলার একদম ডান প্রান্তে একটা বড় ঘরে থাকেন মহেন্দ্রবাবু। ওর খাটের পিছনে একটা ছোট ঘর, সেই ঘরের মধ্যে আছে সিন্দুক। সেখানে রয়েছে কিছু দলিল আর টাকা, আর চাবি সব সময়ের জন্য রাখা থাকে মহেন্দ্রবাবুর নিকটে। আর বাড়ির ঠাকুর ঘরে রয়েছে দেবী রুধিরার মূর্তি এবং দেবীকে নিবেদিত গয়নাগাটি। এটা বাড়ির সংস্কার। দেবী মূর্তি বলির প্রয়োজন ছাড়া বাইরে বের করা যাবে না। এছাড়া বাকি আর সবকিছু রাখা আছে ব্যাংকের ভল্টে। ঝুমুরদহর পাশেই সাতপেড়ে গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম। পুজো আচ্চা লেগেই থাকে। পুজোর দিন সন্ধ্যায় হয় বাজি পোড়ানো, হই হুল্লোড়, তারপর যাত্রাপালা, আর শেষ রাতে শোভাযাত্রা করে নদীতে বিসর্জন। সারা গ্রাম ভেঙে পড়ে চণ্ডী মণ্ডপের মাঠে। গ্রামের নিস্তরঙ্গ জীবনে এই ছোট ছোট আনন্দগুলো প্রায় পর্বত সমান। আজকের রাতে সেখানে হবে যাত্রাপালা। তার আগে একটা পুরস্কার বিতরণী সভা আছে। মহেন্দ্রবাবু প্রধান অতিথি। এখন জমিদারি না থাকলে কি হবে, আশেপাশের সব গায়ের মানুষ তাকে বিস্তর সম্মান করে। মালতী জানতো মহেন্দ্রবাবু আজ যাবেন সেখানে।
ফিরতে ফিরতে গভীর রাত। জাভেদকে বলেছিল সে কথা। এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি জাভেদ। আরো একটা ব্যাপার, এদিন ঝুমুরদহর কাচ্চা বাচ্চা মহিলা পুরুষ সবাই ভিড় জমিয়েছে সাতপেড়ে গ্রামে। আজ ঝুমুরদহে শ্মশানের স্তব্ধতা। এখানে চুরি ডাকাতি বহুদিন হয় না, তাই লোকজন নিশ্চিন্ত। মালতী দাঁড়িয়েছিল জমিদার বাড়ির পিছন দিকে আগাছাময় ভাঙা দালানে। দূরে চাতালে টিম টিম করে একটা হলুদ আলো জ্বলছে। প্রচন্ড উত্তেজনায় বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে মালতী। মনে মনে অবশ্য প্রবল দোটানা, কাজটা করা উচিত হচ্ছে না। আবার পরক্ষণই ভাবছে নিজের ভবিষ্যতের কথা। ন্যায় অন্যায়ের মনের গভীরে দাড়িপাল্লাটা বারবার এদিক ওদিক হেলে যাচ্ছে। সময় আর কাটছে না। জাভেদ কি আসবে না? সেই ভালো। মালতী ঠিক করলো ফিরে যাবে। হঠাৎ পিছন থেকে ফিসফিসানি, জাভেদের গলা। মালতী, এই মালতী। আমি তো ভাবলাম তুমি আসবেই না। মালতী কথাগুলো বলতে বলতেই চোখ পড়ে গেল জাভেদের পেছনে থাকা আরো দুজন লোকের দিকে। একজন প্রায় 6 ফুট লম্বা, দৈত্যের মতো চেহারা, অন্যটা একটু রোগা গোছের। দৈত্যাকার লোকটা একটা তেঁতো হাসি হেসে বলল, সালাম বাবিজি। মালতী বিড়বিড় করে জাভেদের দিকে তাকিয়ে বলল, এরা কারা? দশাশই এই লোকটার দিকে ইঙ্গিত করে জাভেদ বলল, এ হলো ওসমান চাচা, আর পাশের জন হলো রফিক। রফিকের হাতে জাদু আছে, হেন আলমারি বা সিন্দুক নেই যার তালা ওরা ভাঙতে পারে না। ওসমান চাচা বলল, বাবিজি তুমি একদম চিন্তা করো না, সব আমাদের ওপর ছেড়ে দাও। তুমি শুধু ওই ঘরটা দেখিয়ে দাও, বাকি তোমাকে আর কিছু নিয়ে ভাবতে হবে না। মালতী মনে মনে একটু বিরক্ত হলো, কিন্তু এখন আর কিছু করার নেই। অন্ধকারে আবছা আবছা ওদের দুজনের মুখটা দেখা যাচ্ছে। ওদের দিকে তাকিয়ে হাসলো মালতী। চাচা রফিকও হাসলো। চাচা আবার বলল ঘরটা কোন দিকে দেখিয়ে দিতে। বলল, চলো, কেউ যেন কিচ্ছু টের না পায়। পিছন দিকে একটা ভাঙাচোরা সিঁড়ি আছে, ওটায় তালা নেই। সেটা দিয়ে ওপরে উঠলে কোণার দিকে ঠাকুর ঘর। ঠাকুরের পিছনে একটা লুকানো আলমারি আছে, সেখানেই জমিদার বাবুর সব লুকানো আছে। আর জমিদার বাবুর ঘরেও একটা আলমারি আছে। নিঃশব্দে উপরে ওঠে কজন। যদিও আওয়াজ হলে ক্ষতি নেই। মহেন্দ্রবাবু নেই, হরিহর ছুটি নিয়েছে। মালতী রাতের খাবারটা গুছিয়ে রেখেছে। মহেন্দ্রবাবু ফিরতে ফিরতে কাজ সারা হয়ে যাবে। ঠিক যেমন বলেছিল, নিপুণ হাতে সিন্দুক খুলতে খুব সামান্যই সময় নিল চাচা। ভেতরে টর্চের আলো পড়তে চোখ ধাঁধিয়ে গেল সবার। কত সোনার গয়না! যদিও নগদ টাকার পরিমাণ বেশি নয়। চটপট জিনিসগুলো রফিকের ব্যাগে ঢোকালো যাবে। মালতীর চোখ পড়ল দেবী রুধিরার মূর্তিটার দিকে। কুচকুচে কালো পাথরের, চকচকে পালিশ করা গা, 1 ফুট মতো লম্বা, চোখ দুটো অস্বাভাবিক রকম জীবন্ত, জল জলে রক্তচক্ষু, যেন হৃদয়ের অস্তস্থলে সমস্ত গোপন কথা তিনি বুঝতে পারেন। চোখ দুটো তাকিয়ে আছে ওর দিকে। মহেন্দ্রবাবুর কথাগুলো মনে পড়ল মালতীর। গাটা শিরশির করে উঠল। মালতী আগে কখনো মা রুধিরার মূর্তিটা দেখেনি। সম্মোহিতের মতো হয়ে পড়ল ও। হঠাৎ রফিক বলে উঠল, চাচা চাচা দেখো, কি মনে হচ্ছে মূর্তিটা দেখে? এটা কিন্তু অনেক দামি। চাচা বলল, একদম ঠিক বলেছিস, সিরাজকে একবার দেখাতে হবে। জাভেদ জিজ্ঞাসা করল, সিরাজ? এই সিরাজ আবার কে? চাচা বলল, গ্রাম বাংলার প্রাচীন মূর্তি বিদেশে বিক্রি করে সিরাজ। তুই জানিস এইসব মূর্তিগুলো বিদেশের বাজারে কখনো কখনো কোটি টাকা দামে বিক্রি হয়। হ্যাঁ, বলো কি? জাভেদের গলায় বিস্ময়। মালতী এবার চিৎকার করে উঠল, খবরদার জাভেদ, আমি সাবধান করছি, এই ভুলটা করো না।
এটা মা রুধিরার মূর্তি। এই মূর্তি জীবন্ত। গয়না নিচ্ছ নাও, মায়ের গায়ে হাত দিও না। দেবী রেগে গেলে আমাদের সবাইকে শেষ করে দেবে, অনর্থ হয়ে যাবে। ওরা তিনজন একযোগে হেসে উঠল মালতীর কথায়। ওসমান চাচা বলল, এই মেয়ে, তোর বোধহয় পেট গরম হয়েছে। রফিক, বাপ আমার, চটপট ব্যাগে ঢোকা। মালতী দৌড়ে মূর্তিটার সামনে দাঁড়িয়ে 2 হাত মেলে বাধা দেওয়ার ভঙ্গিতে বলল, আমি কিন্তু ফের সাবধান করে দিচ্ছি, তোমরা ভুলেও এটা করো না। রফিক কোনো কথা না শুনে মূর্তিটা এক হাতে ধরে টান মারল ব্যাগে ঢোকাবার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, মূর্তিটাকে তুলতে পারল না। আবার টান মারল, মূর্তিটা আসন থেকে নড়ল না। চাচা বলল, দেখতো রফিক, মূর্তিটা নিচের ওই কাঠের পাটাতনের সঙ্গে আটকানো আছে কিনা। রফিক দেখে বলল, পাশে কাঠের মধ্যে একটা ছিদ্র আছে, ওখান দিয়ে আটকানো আছে আংটা দিয়ে। চাচা বলল, এই রফিক, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আঙুলটা ঢুকিয়ে লকটা খোল না। ধমক খেয়ে রফিক আঙুল ঢুকিয়ে দিল ছিদ্রতে, আর পরক্ষণেই সারা ঘর কেঁপে উঠল রফিকের আর্তনাদে। বাবা রে, মরে গেলাম, ও মরে গেলাম রে, মরে গেলাম, ওরে বাবা। বিকট চিৎকার করে এক লাফে ছিটকে আঙুলটা অন্য হাত দিয়ে চেপে ধরে মেঝেতে আছাড়ি পিছাড়ি করতে লাগলো রফিক। চাচা তাড়াতাড়ি টর্চের আলো ফেললো ছিদ্রে, খুঁচিয়ে পিষে বিছেটাকে মারলো চাচা। এদিকে মালতী ভয়ে সাদা হয়ে গেছে, এ নিশ্চয় দেবীর লীলা। হাত জোর করে বলল, দোহাই তোমাদের, এরকম করো না। রফিক তখন যন্ত্রণায় ছটফট করছে। চাচা বিরক্তি সহকারে রফিককে যা তা গালাগালি দিতে দিতে মূর্তিটাকে তুলে নিল অবলীলায়। ওরা যখন লুটপাটে ব্যস্ত, এর ফাঁকে তার কিছু সময় আগে একটা রিকশা এসে থেমেছিল জমিদার বাড়ির সামনে। অন্ধকারের মধ্যে থেকে একটা মানুষ ধীর পায়ে এগিয়ে চলেছিল ঠাকুর ঘরের দিকে। ঘরের কাছাকাছি যখন সে পৌঁছলো, তার পায়ের শব্দ সর্বপ্রথম কানে গেল চাচার। ফিসফিস করে বলল, এই মালতী, কি আসছে বোঝায়, দেখতো বাইরে গিয়ে। মালতী বাইরে বেরিয়েই ভূত দেখার মতো চমকে উঠল। কি জ্যাঠামণি, আপনি এই সময়? মেলায় গিয়ে শরীরটা ভালো বোধ হচ্ছিল না, তাই বাড়ি ফিরে এলাম। কিন্তু তুই এই সময় এখানে কি করছিস? মহেন্দ্রবাবুর গলায় বিস্ময়। মালতী থতমত হয়ে গেল, কি বলবে ভেবে পেল না। না না, মানে আমি ভাবলাম। ও কোনো উত্তর দেওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে এলো বাকি 3 জন। জাবেদের হাতে ব্যাগটা, চাচার হাতে মুঠো করে ধরা দেবী রুধিরার মূর্তিটা। এক লহমায় সবকিছু স্পষ্ট হয়ে গেল মহেন্দ্র বাবুর সামনে। চিৎকার করে উঠলেন বৃদ্ধ, মালতী, বেঈমান, তুই ঘরে ডাকাত ঢুকিয়েছিস? মালতী কাঁদো কাঁদো গলায় বলল, খুব ভুল হয়ে গেছে জ্যাঠামণি, আমি এরকম করতে চাইনি। আমি ওদের বলছি সব রেখে যেতে। মহেন্দ্রবাবু ঠান্ডা গলায় বাকিদের দিকে বললেন, তোমরা কিন্তু মস্ত ভুল করছো। দেবী রুধিরার মূর্তি নিয়ে খেলা করো না, এখনই রেখে দিয়েছো, নইলে। কথাটা শেষ করতে না দিয়ে মাঝপথে ওসমান চাচা বলল, নইলে কি? হ্যাঁ বুড়ো, বল বল না, নইলে কি হবে? মা রুধিরা রক্ত পিপাসী, তোদের কাউকে জ্যান্ত ছাড়বে না। বজ্র নির্ঘোষ মহেন্দ্রবাবুর কণ্ঠে। রক্ত পিপাসা? দাঁড়া বুড়ো, আমি মেটাচ্ছি পিপাসা। বিকৃত স্বরে কথাগুলো বলেই ওসমান মূর্তিটা দিয়ে তমাশ করে একটা ঘা মারলো মহেন্দ্রবাবুর মুখে। কাটা কলা গাছের মতো ধপ করে মাটিতে পড়ে গেলেন মহেন্দ্রবাবু। মালতীর গলা চিরে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ আর্তনাদ। দৌড়ে গিয়ে তোলার চেষ্টা করলেন মহেন্দ্রবাবুকে। জ্যাঠামণি, জ্যাঠামণি। মহেন্দ্রবাবু কথা বলতে পারছিলেন না, বিড়বিড় করে অসংলগ্ন ভাবে বলে চললেন, মায়ের রোষ লেগেছে, আমাকে আমাকে ক্ষমা করো মা, তোমার কথা রাখতে পারিনি। মা, মা, করুণা করো মা,
আমাকে নাও মা, আমার ছেলে আর নাতিটাকে ছেড়ে দাও মা, ছেড়ে দাও মা। মালতী ততক্ষণে মহেন্দ্রবাবুর মাথাটা তুলে নিয়েছে। জ্যাঠামণি, জ্যাঠামণি, কিচ্ছু হবে না জ্যাঠামণি, এই তোরা কি করলি এসব? চাচা ইশারা করতেই জাভেদ মালতীর হাত ধরে টান দিল। প্রতীক, চলো চলো এখান থেকে। একদম না, জ্যাঠামণিকে ফেলে আমি কোথাও যাব না, ডাক্তার ডাকো শিগগির। চাচা দাঁত কিরমির করে বলল, এই যাত্রা পাওয়া বন্ধ করো, লোকজন এসে যাবে। জাভেদ, ওঠা ওকে। জাভেদ আর রফিক জোর করে টেনে তুললো মালতীকে। চাচা মূর্তিটা ফেলে মহেন্দ্রবাবুকে পাঁজা কোড়া করে কাঁধে ফেললো। মালতী দ্বিগুণ চিৎকার করে কাঁদতে লাগলো, ছেড়ে দাও শয়তান, তোমরা জ্যাঠামণিকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। জাভেদ তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরলো। দৈত্যাকার চেহারার চাচা, বিপুল শক্তির অধিকারী। চাচা মহেন্দ্রবাবুর শরীরটাকে তুলে বারান্দার ধারে নিয়ে গেল। তারপর দু হাত দিয়ে শূন্যে দেহটাকে তুলে ফাঁকা জায়গায় নিয়ে সোজা একতলার মেঝেতে ছুঁড়ে দিল। নিচে শক্ত পাথরের সিঁড়ি কেমন একটা বিভৎস রকমের শব্দ করে ছিটকে পড়লো মহেন্দ্রবাবুর শরীরটা। দেহটা সিঁড়ির উঁচু ধাপ থেকে গড়িয়ে নিচের ধাপে গিয়ে থামলো। কোথায় যেন এক পাল শেয়াল ডেকে উঠল। তারপর সবকিছু আবার আগের মতোই নিস্তব্ধ। চাচা বলল, তোরা এগো, আমি একবার নিচে গিয়ে দেখে আসি। মালতীর কান্না যেন থামতেই চায় না, সে বিড়বিড় করছে, তোরা ওকে মেরে ফেললি, তোরা ওকে মেরে ফেললি, কি সর্বনাশ হলো ঠাকুর। জাভেদ মালতীর হাত ধরে হির হির করে টানতে টানতে নিচের তলায় নিয়ে গেল। চাচা নিচে গিয়ে পরীক্ষা করে দেখলো জমিদার বাবুর ভবলীলা সাঙ্গ হয়েছে। চাচা এবার বাকি সঙ্গীদের কাছে ফিরে এলো। কঠিন গলায় মালতীকে বলল, শোন মেয়ে, তুই এবার কান্নাটা থামা। আমরা যদি ধরা পড়ে যাই, আমাদের সবার ফাঁসি হবে, তোরও ফাঁসি হবে। গলায় মোটা দড়ি পরিয়ে জেলের মধ্যে ঝুলিয়ে দেবে। ফাঁসি শব্দটা শুনে মালতী ভয়ে কিরকম পাণ্ডুর বর্ণ হয়ে গেল। কথা নেই মুখে। জিনিসপত্র ব্যাগে করে 4টি ছায়ামূর্তি জমিদার বাড়ি ছেড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সিঁড়ির নিচে শুধু পড়ে রইল মহেন্দ্রবাবুর লাশ। হাওয়াল পরিবারের আরো এক প্রজন্মের সমাপ্তি হলো অপঘাতে। ট্রেনে যেতে যেতে লাইনের পাশ দিয়ে হুসুস করে কত অখ্যাত গ্রামই না পেরিয়ে যায়, কে তার খোঁজ রাখে। এমনই এক তোষ্য অখ্যাত গ্রাম মুর্শিদাবাদ জেলার সিপাইমুন্ডি। এই গ্রামের নাকি এক ভয়ঙ্কর ইতিহাস আছে। মারাঠা বর্গীর একটা দল একবার নবাবের সেনাদের কচু কাটা করে তাদের মুন্ডগুলো বাঁশে গেঁথে এই গ্রাম জুড়ে পুঁতে দিয়েছিল। সেই থেকে নাকি এই গ্রামের নাম সিপাইমুন্ডি। অবশ্য ইতিহাসের পাতায় এই খবর পাওয়া যাবে না, আর পাওয়া গেলেই বা কার কি এসে যেত। সারা গ্রাম বাংলা জুড়ে এরকম কত নামের ইতিহাস, আজ তো সবই হারিয়ে যেতে বসেছে। গ্রামের ভেতর দিয়ে চলে গেছে রেল লাইন। বাংলার পল্লীগ্রামের সকল শোভায় বিদ্যমান এই গ্রামে। কিন্তু বাইরে থেকে দেখলে যেমন সুন্দর লাগে, গ্রামের রাস্তাঘাট ততটাই ভয়ঙ্কর। দাঙ্গা হাঙ্গামা থেকে খুন খারাপি, ডাকাতি, রাহাজানি সবেতেই ওস্তাদ এই গ্রামের লোকজন। অবশ্য সামনে সকলের চমৎকার একটা বাবু গরিব আদমি মার্কা ভালো মানুষের মুখোশ পরা। বাইরে থেকে আসা বিস্তর অপরাধীর গা ঢাকা দেওয়ার নিশ্চিত আশ্রয়স্থল হলো এই গ্রাম। চাচা পেশাদার অপরাধী। অপরাধ শেষে ভালো মানুষের মতো ভাব করে জীবনযাপনের অভিনয় চাচার জুড়ি মেলা ভাগ। এই সিপাইমুন্ডি গ্রামে চাচার একটা কুঁড়ে আছে। কুঁড়ের পাশ দিয়েই রেল লাইন গেছে। আপাতত চাচার কুঁড়েতেই আশ্রয় নিয়েছে বাকি 3 জন। রফিক খবর দিয়েছে সিরাজকে, সে এসে মূর্তিটাকে দেখবে আর তারপর দাম হাঁকবে। মূর্তির টাকাটা পেয়ে গেলে গয়নাকাটি ভাগ বাঁটোয়ারা হবে। যে যার ভাগ বুঝে নিয়ে এখান থেকে রওনা দেবে নিজের গন্তব্যের পথে।
মনে মনে একেবারেই ভেঙে পড়েছে মালতী। জ্যাঠামণির এই পরিণতির জন্য নিজেকেই সে দায়ী করছে। নিজের উদ্দেশ্যেই ছুড়ে দিয়েছে অভিসম্পাত। জাভেদ ব্যাপারটা বুঝছে, সে নিজেও ভাবতে পারেনি এইরকম খুন খারাপই হবে। মালতীকে বারবার বোঝানোর চেষ্টা করছে ঘটনাটা অকস্মাৎ ঘটে গেছে, এটা নিছকই দুর্ঘটনা বই কিছু না। মালতীর উচিত ঘটনাটাকে মন থেকে মুছে ফেলে আগামী নবজীবনের দিকে মনোনিবেশ করা। কয়েকদিন এই বাড়িতে থেকে মালতী এদের চালচলন বুঝে গেছে। রফিক লোকটা দু চোখের বিষ মালতী। বেটা মিচকে শয়তান, চাহনি খুব খারাপ লোকটা। মনে হয় সে খারাপ উদ্দেশ্য নিয়ে মালতীকে দেখে। জাভেদকে অবশ্য বলেছে সে কথা, ও হেসে উড়িয়ে দিয়েছে। তবু মালতী বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নিতে। আর চাচা, তার মতো নিষ্ঠুর লোক আর হয় না। চাচা রসিয়ে রসিয়ে কিছু গল্প বলেছে যা শুনে ভয় শুকিয়ে গেছে। রেল লাইনে একটু দূরে একটা সিগন্যাল আছে। সিগন্যালে ট্রেন থামলে মাঝে মধ্যেই যাত্রীদের এটা সেটা ছিনতাই করে এই গ্রামের লোকজন। চাচা আর দলবল এসব কাজে সিদ্ধহস্ত। ট্রেনের জানলার ধারে বসা মহিলাদের কান থেকে হ্যাঁচকা টানে দুল ছিঁড়ে নিতে গিয়ে কত মহিলার লতি গেছে ছিঁড়ে। এটা করতে নাকি চাচার খুব মজা লাগে। আরো কটা দিন কাটলো। গত রাতে একটা বিভৎস স্বপ্ন দেখেছে মালতী। দেখছে জ্যাঠামণি মহেন্দ্রবাবুকে কিছু লোক হিড় হিড় করে টেনে নিয়ে চলেছে। ঢাক বাজছে, কাঁসর বাজছে, তারপর সোজা হাড়ি কাটে চড়িয়ে দেওয়া হলো ওকে। সামনে মা রুধিরার মূর্তি। একজন খাড়া নিয়ে এগিয়ে আসছে, সে একজন মহিলা। বিকট স্বরে হাসছে মেয়েটা। জ্যাঠামণি চিৎকার করে বলছে, এমন করিস না, তোকে আমি ছোট থেকে খুব ভালোবাসি। মালতীর ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাধা দেয়, কিন্তু কিছু করার আগেই এক কোপে জ্যাঠামণির ঘাড় থেকে আলাদা করে দিল মাথা। বিকট স্বরে হাসতে লাগলো মেয়েটা। মালতীর ইচ্ছা করছিল মেয়েটাকে গিয়ে এখনই মেরে ফেলে। সে দৌড়ে গেল। মশালের আলোয় স্পষ্ট দেখলো খাড়া হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখটা। ওটা আর কেউ না, মালতী। ধর্মর করে বিছানায় উঠে বসলো মালতী। ঘরে বাইরে থেকে ভোরের আলো আসছে। মালতী বাইরে বেরোলো। বাড়ির পিছনের দিকে করই খেজুরের একটা ছোটখাটো জঙ্গল আছে। ওদিকটায় আগে যায়নি। চোখে মুখে জল দিয়ে ওদিকে গেল। সে গাছগুলোতে অদ্ভুত রকমের এক পাখির বাসা। ওল্টানো কলসির মতো দেখতে, যার মধ্যে হলুদ হলুদ ছোট পাখি। মালতী অবাক হয়ে দেখছিল। আগে সে কখনো এরকম দেখেনি। দাঁত মাজতে মাজতে চাচা এসে দাঁড়ায় পাশে। বলল, ওগুলো বায়ু পাখির বাসা। এরা সব দল বেঁধে থাকে। খুব পরিশ্রম করে এরা বাসাটা বানায়। তাল পাতা, কাশবনের পাতা, খড়কুটো দিয়ে বাসাটা তৈরি করে। খড় দিয়ে ঘাসের আস্তরণ ছড়ায়, তারপর খুব যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়বটা মসৃণ করে। সামনে নিচের দিকে দুটো গর্ত দেখছিস? হ্যাঁ, ওই একটা দিয়ে ঢোকে বেরোয়। পরে অন্য দিকটা বন্ধ করে ওরা ডিম রাখার জায়গা বানিয়ে নেয়। বাউইরা খুব চালাক। রাতে বাসায় আলো জ্বালাতে জোনাকি পোকা ধরে আনে, এনে বাসায় গুজে রাখে। মালতী অবাক হয়ে শুনছিল। এরকম হতে পারে ওর কল্পনারও অতীত। চাচার চোখে মুখে অদ্ভুত একটা ভালো লাগার রেশ। এরকম দুর্মর নিষ্ঠুর একটা মানুষ যে এরকম পাখি ভালোবাসে, সেটা ভাবতে পারেনিও। এমন সময় রফিক এসে খবর দিল সিরাজ এসেছে। সিরাজের সঙ্গে আর একটা লোকও এসেছিল। চাচা ওদেরকে নিয়ে একটা ঘরে বসালো। সঙ্গে রফিক আর জাভেদও গেল। মালতীকে অবশ্য ওরা ডাকলো না। মালতী কৌতূহল বশত দরজার ফাঁক দিয়ে ভেতরে চোখ রাখলো। মূর্তিটা হাতে নিয়ে উল্টে পাল্টে ভালো করে দেখছে সিরাজ। তারপর মূর্তিটা দিল ওর সঙ্গীর হাতে। সেই লোকটাও নানাভাবে পরীক্ষা করে দেখলো মূর্তিটা। তারপর হেসে কি যেন বলল।
সারা ঘর জুড়ে একটা খুশির রেশ ছড়িয়ে পড়ল। ভালোই পয়সা পাওয়া ওদের মধ্যে দাম নিয়ে আলোচনা চলছে। রফিকের কথাই ঠিক, মূর্তিটা মহামূল্যবান। মালতীর খুব ইচ্ছা হচ্ছিল ওদের বাধা দেয়, কিন্তু ও এখন হাল ছেড়ে দিয়েছে। যা পারে করুক। মালতী আবার ফিরে গেল বাবুই পাখির বাসাগুলোর দিকে। মানুষের চেয়ে পাখির সঙ্গই এখন ওর ভালো লাগছে। সিরাজ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাভেদ এসে হাজির হলো। বলল, বেশ বড় দাম মারা গেছে মালতী। কাল সকালে সিরাজ নগদ টাকা নিয়ে চলে আসবে, আর সেই সঙ্গে মূর্তিটা আমাদের থেকে নিয়ে যাবে। মালতী চুপ করে থাকলো। জাভেদ আবার বলল, ও হ্যাঁ, একটা ভালো খবর আছে। গ্রামের সবাই বলা বলি করছে জমিদার বাবু কোনোভাবে বারান্দা থেকে পড়ে মারা গেছেন। পুলিশ এসেছিল, তারাও বলছে অ্যাক্সিডেন্ট। এখনো খুনের কোনো ধারা রুজু হয়নি। মালতী কোনো উৎসাহ না দেখিয়ে বলল, আমার আর এক মুহূর্ত এখানে ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব এসব শেষ করো, বম্বে চলো। জাভেদ নিজেও সেটা ভাবছিল। মালতী এখানে থেকে গুমড়ে মরছে, হয়তো বোম্বে গেলে সব ঠিক হয়ে যাবে। ও বলল, আচ্ছা ঠিক আছে, আমি চাচাকে বলছি আজকেই যেন গয়নার ভাগ বাটোয়ারা করে দেয়। কাল সকালে টাকা পেলে আমাদের অংশ নিয়ে আমরা কালকেই রওনা দেবো এখান থেকে। কথাগুলো বলার পর মালতীর দিকে তাকালো জাভেদ। উদাস চোখে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে রয়েছে মেয়েটা। জাভেদ কথা না বাড়িয়ে চলল চাচার সঙ্গে আলোচনা করতে। চাচাকে জাভেদ কথাগুলো জানানোর পরে সে রাজি হয়ে গেল। সন্ধ্যেতেই হবে ভাগ বাটোয়ারা। মালতীর আর যেন সময় কাটতেই চায় না। একটা রাত, তারপর বম্বে। এই সমস্ত কথা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে পারে ততই শান্তি। সারাদিন ধরেই আকাশটা মেঘলা, ছায়া ভরা বিকেলটাও কেটে গেল। সন্ধে নামলো, গুমোট গরম। চাচার ঘরে গোল হয়ে বসেছে তিনজন, চাচা, মালতী আর জাভেদ। চতুর্থ জন রফিক একটু দূরের নবাব বাজারে গেছে মদ আনতে। ও এলেই শুরু হবে কাজ কারবার। মেঝের এক পাশে পাতা একটা তোষক, তার পাশেই দাঁড় করানো মা রুধিরার মূর্তিটা। মালতীর বারবার চোখ পড়ে যাচ্ছে মূর্তিটার দিকে, আর মনে পড়ে যাচ্ছে মহেন্দ্রবাবুর কথাগুলো। দেবী সত্যিই রক্ত নিলেন তার ভক্তের। এরপর কোন বিদেশে কে নিয়ে যাবে তাকে কে জানে। চাচা বারবার ঘড়ি দেখছিল। রফিকে তো এতক্ষণ লাগার কথা না, নির্ঘাত 7টার আড্ডায় বসে গেছে। আজ ফিরুক হতভাগা, তারপর আচ্ছা করে ছাড় দেব। চাচা ঝোলা থেকে গয়নাগুলো বের করে সাজাতে বসে গেল। মালতীর চোখটা বারবার চলে যাচ্ছে মূর্তিটার দিকে। দেবী রুধিরার চোখগুলো কেমন যেন জীবন্ত, এক দৃষ্টে তাকিয়ে আছে মালতীর দিকে। মালতীর গা শিরশির করতে লাগলো। তবে গয়নাগুলো দেখে হঠাৎই মনটা ভালো হয়ে গেল। সবশেষে চাচা যেটা ব্যাগ থেকে বের করলো দেখে মালতী স্তম্ভিত হয়ে গেল। অসম্ভব সুন্দর একটা চন্দ্রমুখী হার। মালতী এই হারটাই সেই ছবির মধ্যে দেখেছে জেঠিমার গলায়। বলল, আমি এটা একটু দেখব। এই বলে হাতে তুলে নিল হারটা। এর মধ্যে রফিকের বাইকের শব্দ শোনা গেল। ঘরে এসে থলেটা নামিয়ে ধপ করে বসে পড়ল মেঝেতে। চাচা গালাগাল করে জিজ্ঞাসা করলো, ওরা বোতল আনতে রাত কাবার করে দিলি বল, এদিকে আমার বসে বসে গলা শুকিয়ে যাচ্ছে। এই বলে চাচা থলেটা থেকে একটা বোতল বের করে ঠক ঠক করে গলায় ফেললো। রফিকের মুখটা খুব গম্ভীর লাগছে, মনে হয় গালাগাল খেয়ে একটু মুষড়ে পড়েছে। চাচা আবার হুঙ্কার দিল, কোথায় চড়তে গেছিলিস রে জানোয়ার? রফিক তাও চুপ করে রইল, কপালের রেখা কোঁচকানো। চাচা আবার কি বলতে যাচ্ছিল, বলল, থামো চাচা, আমার কথাটা আগে শোনো। এই মূর্তি কাল বিক্রি হবে না। কেন? একটা চিৎকার দিয়ে চাচা তিরিং করে সিধে হয়ে বসে। সিরাজ শেষ। আজ বিকেলে
হাইওয়েতে সিরাজ আর ওই ছেলেটাকে লরি পিষে দিয়েছে। সিরাজের মাথার ওপর দিয়ে চাকা চলে গেছে, চালাটাও মরে গেছে। মালতী ভয় থরথর করে কাঁপতে থাকে। মা রুধিরার রোষ, আমি বলেছিলাম না অনর্থ হয়ে যাবে। কি যাতা বলছো? জাভেদ, এই মূর্তির টাকার ভাগ চাই না, এখনই চলো এখান থেকে। চাচা এবার ধমক দিয়ে উঠলো, এই নে, বড় বাজে বকিস। সিরাজ গেছে গেছে, আমি অন্য খদ্দের দেখছি। রফিক গুম হয়ে বসে রইল। জাভেদ বলল, চাচা এবার শুরু করো। চাচা এক ঢোকে বোতলের সমস্ত তরলটুকু গলায় ঢেলে কড়া গলায় বলল, হাতটা দে এবার। মালতী হাতটা চাচার হাতে দিল। চাচা গয়নাগুলো 4 ভাগ করতে লাগলো, একটা একটা করে দাম হিসেব করে, আর সেই অনুযায়ী নিষ্পুণ ভাবে লুটের মাল বাঁটোয়ারা করতে লাগলো। একের পর এক বোতল ফাঁকা হয়, নেশা চড়ে যাচ্ছে চাচার। মালতীর কেমন বিভৎস ভয়ঙ্কর একটা দানব লাগছে চাচাকে। জাভেদ আর রফিকও ডুবে যাচ্ছে নেশায়। সবই ঠিক ছিল, কিন্তু গোলটা বাঁধলো চন্দ্রমুখী হাতটা নিয়ে। রফিক ওটা নিজের দিকে সরিয়ে রাখতে যেতেই চাচা বাধা দিয়ে বলল, না রফিক, এটা নেবে জাভেদের বিবি। কি মেয়ে, পছন্দ তো? মালতী ভাবতেই পারছে না এমন অসম্ভব সুন্দর একটা হার এখন ওর। চাচাকে বাইরে থেকে যতটা রুক্ষ মনে হয়, মানুষটা আসলে অমন না। চাচা মালতীকে বলল একটু উঠে দাঁড়াতে, তারপর জাভেদের দিকে তাকিয়ে বলল, তোর বিবিকে আমি হাতটা পরিয়ে দিচ্ছি রে। রফিকের কিন্তু ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি। তার ভরপুর ইচ্ছা ছিল হাতটা নেওয়া। রফিক বিড়বিড় করে বলল, এটা তুমি ঠিক করলে না। আমি তোমাকে আগে বলেছিলাম। এটা কে যে তুমি ওকে দেবে? চাচা ভ্রুক্ষেপও করলো না রফিকের কথা। চাচা হাতের মুদ্রায় করে ওকে থামিয়ে দিল। মালতী উঠে দাঁড়ালো। চাচার প্রচন্ড নেশা হয়ে গেছে। টলমল পায়ে উঠে দাঁড়ালো। মালতী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চাচা হাতটা নিয়ে এগিয়ে এলো ওর দিকে। পিচ্ছিরি একটা গন্ধ আসছে মুখ দিয়ে। মালতীর শরীরের খুব কাছে গিয়ে ঘাড়ের পিছনে হাত দিয়ে হাতটা পরিয়ে দিতে গেল। অনেকক্ষণ ধরে হাতড়ে যাচ্ছিল চাচা। মালতীর মাথায় এক গোছ চুল, হয়তো সে কারণেই হাতটা পরাতে পারছে না। চাচার কথায় শেষে 2 হাতে চুলের গোছাটাকে উঁচু করে মাথার উপরে ধরল মালতী। আবারও মালতীর গলায় হারটা পরিয়ে দিতে গেল চাচা। এবারও অনেক সময় লাগছে। ইচ্ছা করেই যেন অনেকটা বেশি সময় নিচ্ছে চাচা। মালতী স্পষ্ট বুঝতে পারছে হারটা পরানোর অছিলায় চাচার আঙুলগুলো খেলা করছে ওর শরীরে। মালতী একবার কড়া চোখে তাকালো চাচার দিকে। চাচা ব্যাপারটা বোধহয় আন্দাজ করলো, বলল, বুড়ো হয়ে যাচ্ছি, চোখের জোরও কমে যাচ্ছে। মালতী হাতটার জন্য দাঁতে দাঁত চেপে ব্যাপারটা একটু সহ্য করলো। হাতটা এখন মালতীর গলায়। 3 জনের সামনে দাঁড়িয়ে আছে মালতী। সেই ছবির জমিদার গিন্নির মতো মনে হচ্ছে নিজেকে। অদ্ভুত এক অহংকার আসছে মনে। মালতীর নিজেকে মনে হচ্ছে রাজরানী। চাচা লম্ফটা উঁচু করে মালতীর সামনে ধরে জাভেদের দিকে তাকিয়ে বলল, এই মিয়া, দেখ তোর বিবিকে কেমন লাগছে। পুরো মদের ঘোরে যেন একটু লজ্জা পেল জাভেদ। ওর মনে হলো সামনে মালতী নয়, দাঁড়িয়ে কোনো জান্নাতের অপ্সরা। চাচা লম্ফটা নামিয়ে একটু পিছিয়ে এলো। মালতীর চোখ রফিকের দিকে। রফিক হাঁ করে গিলছে মালতীর শরীরটা। চাচার চোখও যেন ঘুরে বেড়াচ্ছে মালতীর শরীরের প্রতিটা চড়াই উতরাইতে। মালতীর তীব্র অস্বস্তি হলো। তখনই খেয়াল পড়লো আঁচলটা অনেকটা সরে গেছে। তাড়াতাড়ি আঁচলটা টেনে শরীরটাকে ঢেকে নিল। চাচা প্রচন্ড বিরক্ত হলো। পোড়ামুখী, হাতটা কি এমনি দিলাম নাকি? ভালো করে দেখতে দিবি নে। চাচার সঙ্গে একবার চোখাচোখি হলো রফিকের।
ইশারাটা ধরতে পেরেই রফিক হ্যাঁচকা এক টানে মালতীর শাড়ির আঁচলটা নামিয়ে দিল। রফিক! বিকট একটা চিৎকার দিয়ে জাভেদ সজোরে একটা ঘুষি লাগালো রফিকের মুখে। একটু টলে গেল রফিক, পরক্ষণে আবার একটা ঘুষি চালালো জাভেদ। রফিক অদ্ভুত ক্ষিপ্রতায় ঘুষিটা কাটিয়ে নিল, তারপরে এমন একটা কাণ্ড করলো যার জন্য জাভেদ প্রস্তুত ছিল না। চোখের নিমেষে দেওয়ালের পাশে রাখা ভোজালিটা তুলে রফিক সেটা চালিয়ে দিল জাভেদের গলায়। বিকট আর্ত চিৎকার করে গলাটা দু হাতে চেপে ধরে মেঝেতে পড়ে কাটা মুরগির মতো তিরিং বিরিং করে লাফাতে লাগলো জাভেদের শরীরটা। মালতীর চোখ ঠিকরে বেরিয়ে আসছে, হাত পা থর থর করে কাঁপছে, মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। যেন কিছুই হয়নি এমন ভাব করে রফিক এগিয়ে গিয়ে মালতীর শাড়ির আঁচলটা তুলে ভোজালির রক্তটুকু মুছতে লাগলো। মালতী জাভেদের দিকে যেতে চাইল, কিন্তু রফিক ওকে চাপটে ধরে রইল। জাভেদের ছটফটানি কমে আসছে, শরীরটা নিস্তেজ হয়ে আসছে। মালতীর দু চোখ বেয়ে নামছে জলের ধারা, সবকিছু শূন্য হয়ে যাচ্ছে সামনে। ওর শরীরটাও কেমন নেতিয়ে আসছে। রফিক ধীরে ধীরে কোমর থেকে শাড়িটা খুলে জাভেদের পড়ে থাকা শরীরটার ওপর ছুঁড়ে দিল তাচ্ছিল্য ভরে। সামান্য বাধা দেবার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে মালতী। চাচা উন্মত্তের মতো বিকট স্বরে হাসছে। রফিক, এখন হারও তোর, বিবিও তোর। চাচা ইনসাফ জানে রে বেটা। রফিক মালতীকে শুয়ে দিল ওই তোষকটার উপরে। মালতী যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর রফিকের ওপর যেন কোনো পশু ভর করেছে, দানবিক শক্তি দিয়ে ছিঁড়ে খাচ্ছে মালতীকে। নির্বাক মালতী, আতঙ্কে চেঁচাতেও ভুলে গেছে মেয়েটা। মালতীর চোখটা গেল মেঝের দিকে। চাচা মদ খেয়ে বেসামাল, পাশেই জাভেদ একটা জড় পদার্থের মতো পড়ে আছে। জাভেদের শরীর থেকে একটা কালচে রক্তের ধারা গড়িয়ে গেছে দেবী রুধিরার মূর্তির দিকে। রুধিরার মুখমণ্ডলের দিকে চোখ পড়তেই স্তম্ভিত হয়ে মালতী দেখল দেবীর চোখ দুটো টকটকে লাল, যেন লাল আগুন জ্বলছে। মালতীর মনের অন্দরে যেন বিশাল ভূমিকম্প হচ্ছে, শিরা উপশিরায় উথাল পাথাল করছে রক্ত। কোথা থেকে যেন একটা মস্ত হস্তি শরীরে প্রবেশ করলো মালতীর। মালতী সমস্ত শক্তি দিয়ে দুই হাত দিয়ে রফিকের গলা দুটো চেপে ধরলো, এক দৃষ্টে তাকিয়ে রইল ওর মুখের দিকে, চোখে মায়াবী হাতছানি, যেন কতদিনের প্রেমিকা। রফিক অবাক হয়ে গেল মালতীর হঠাৎ এই পরিবর্তন দেখে। সম্মোহিতের মতো দেখতে লাগলো মালতীর রূপ, অপূর্ব সুন্দরী লাগছে মেয়েটাকে। বেচারা জাভেদ যেন ওদের হাতে তুলে দিল মেয়েটাকে। মনটা নেচে ওঠে রফিকের। আচমকাই মালতী ওর সযত্নে বানানো বড় বড় নখগুলো ঢুকিয়ে দিল রফিকের চোখে, চিরে দিল চোখটা। আকস্মিক এই ঘটনাটার অভিঘাত সহ্য করতে পারল না রফিক, চোখে হাত দিয়ে পাগলের মতো চেঁচাতে লাগলো। মালতী এই সুযোগটার অপেক্ষাতেই ছিল। দু পা জড়ো করে ঠেলা দিয়ে রফিককে সরিয়ে দিল শরীরের ওপর থেকে। জাভেদের লাশের পাশে পড়ে থাকা ভোজালিটা তুলে উন্মত্তের মতো কোপ মারতে লাগলো রফিকের শরীরে। ছলক ছলক করে রক্তের ছিটে লাগছিল দেবী মূর্তিতে, যেন লোহিত সহিতে স্নান করে রানিয়ে উঠছেন দেবী। আচ্ছা অন্ধকারে মদের ঘোরে ব্যাপারটা বুঝে উঠতেই চাচার বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে রফিক নেতিয়ে পড়েছে। ভালো করে দেখতে চাস তাই না? দেখ তাহলে। দাঁত কিরমির করে কথাগুলো বলে মালতী রক্ত মাখা ভোজালিটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো চাচার ওপর। বসা অবস্থায় হাত তুলে বাধা দিতে গিয়ে বাঁ হাতের চারটি আঙুল নিমেষে খুইয়ে বসলো চাচা। চাচা আধশো অবস্থায় মাটিতে। মালতী দ্বিতীয় কোপটা মারার আগেই চাচা প্রচন্ড একটা লাথি কষালো ওর তল পেটে। ছিটকে পড়লো মালতী, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মালতী। চাচা প্রাথমিক ধাক্কা সামলে টলতে টলতে উঠে দাঁড়ালো, সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো মালতীর ওপরে। এক হাতেই চেপে ধরলো মালতীর গলা, আজ এক হাতেই ছিঁড়ে আনবে এই রাক্ষসীটার টুটি। চাচার শরীরে
আসুরিক শক্তি, মনে হচ্ছে একটা সাঁড়াশি চেপে ধরেছে শ্বাসনালী। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মালতীর, পাগলের মতো ছটফট করছে। ওর হাত খুঁজছে কিছু দিয়ে যদি প্রতিরোধ করা যায়। হাতড়ে হাতড়ে সামনে পেল দেবী রুধিরার মূর্তিটা, সেটা মুঠো করে সর্বশক্তি দিয়ে ঘা বসালো চাচার মাথায়। মারটা খুব একটা জুৎসই হয়নি, আবারও একটা। এবার চাচার হাতের মুষ্টি আলগা হয়ে এলো। মালতীর শরীরে সব বল একত্র করে চাচাকে ঠেলে সরিয়ে ছুট লাগালো ঘর থেকে। মূর্তিটা তখন ওর হাতে, পাগলের মতো ছুটতে লাগলো মালতী। কান ফাটা শব্দ করে একটা বাজ পড়ল। শুরু হলো তুমুল বৃষ্টি। এদিকে চাচার সম্বিত ফিরতে লাগলো কয়েকটা মুহূর্ত। ফেটে গেছে কপালের ওপরটাও, রক্ত চুইয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে চাচার চোখের পাতা। হাতের কাটা আঙুল দিয়ে অঝরে রক্ত ঝরছে। একটু ধাতস্থ হয়েই চাচা ভোজালিটা তুলে ধাওয়া করলো মালতীকে। ঠিক সেই মুহূর্তে চাচার পায়ে লেগে লম্ফটা উল্টে গেল। তোষকটায় আগুন ধরে গেছে, দাউ দাউ করে জ্বলছে সেটা। এক মুহূর্ত থমকালো চাচা, তারপর ভাবলো সব জ্বলে পুড়ে খাক হয়ে যাক, মেয়েটাকে আজ নিজের হাতে না মারা অব্দি শান্তি নেই। ভোজালিটা হাতে তুলে নিল। বাইরে বেরিয়েই চাচা দেখলো দূরে মালতী ছুটছে বৃষ্টির মধ্যে। রেল লাইনটা লক্ষ্য করে ছুটছে মেয়েটা। চাচাও ছুটতে লাগলো মালতীর পেছনে। একবার ধরতে পারলে এক কোপে ধরমুন্ডু আলাদা করে দেবে শয়তান মেয়েটা। মালতীর সামনে রেল লাইনের স্লিপারের ওপর দিয়ে ছুটছে মালতী। পাথরের পা কেটে যাচ্ছে, কিন্তু এখন থামার সময় নেই। সামনে একটা ছোট রেল ব্রিজ আছে, ওটা টপকাতে হবে। তারপরেই একটা জঙ্গল, ওখানে যদি লুকোনো যায় হয়তো একটা আশা থাকবে। খুব দ্রুত দম কমে আসছে মালতী। থামলে চলবে না, মাঝে মধ্যে পেছনের দিকে তাকাচ্ছে। পেছনে ভোজালি উঁচিয়ে সাক্ষাৎ মৃত্যু ধেয়ে আসছে। চাচা দীর্ঘ দেহি, লম্বা লম্বা পা ফেলে খুব তাড়াতাড়ি ছুটছে। যদিও কাটা আঙুল দিয়ে রক্ত ঝরছে অঝরে, মাথার এক পাশটা থেঁতলে গেছে, এই জন্য গতি অনেকটাই স্লথ। তবুও পাগলা কুকুরের মতো এক রুখে সে তাড়া করেছে মালতীকে। প্রবল শব্দ করে বাজ পড়ছে, সেই সঙ্গে অঝরে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দমকে চোখের পাতা ভিজে আসছে। মালতী আর পারছে না, হাঁপড়ের মতো শ্বাস পড়ছে। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো মালতী, চাচা উঠে পড়েছে রেল লাইনে। পেছনে চাচার মত্ত হুঙ্কার কানে আসছে। সামনেই দুদিক খোলা রেল ব্রিজটা। আর মনে হয় পারবে না মালতী, শরীর বিদ্রোহ করছে। যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়ে যাবে অমানসিক ক্লান্তিতে। সে শক্তিটুকু সঞ্চয় করে এগোতে থাকলো মালতী। হঠাৎ পেছন থেকে একটা তীব্র আলো এসে সামনে সবকিছু ঝলমলিয়ে দিল। মালতী অবাক হয়ে পেছনের দিকে ঘাড় ঘোরালো। জমদূতের মতো কালো পাহাড় তীব্র গতিতে এগিয়ে আসছে। থমকে দাঁড়ালো মালতী। ওকে থামতে দেখে একটু থামলো চাচাও। তারপর ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই কেমন একটা জড়বুদ্ধির মতো দাঁড়িয়ে রইল চাচা। চোখের নিমেষে হুড়মুড় করে কালো দানবটা এসে পড়লো চাচার ওপরে। একটা বিকট মারণ আর্তনাদ, ঠিক যেন একটা বেলুনের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল চাচার বিশাল দেহী শরীরটা। কালো পাহাড়টা এবারে গিলতে আসছে ওকে। মালতী মুহূর্তের জন্য থমকে গেছিল, তারপরে সমস্ত শক্তি জড়ো করে লাফ মারলো রেল লাইনের ওপর থেকে। আর সেই মুহূর্তে একটা তীব্র ধাক্কা কোমরটা ছুঁয়ে গেল। হালকা পালকের মতো হাওয়ায় ভাসছে মালতীর শরীরটা। মুহূর্তের ভগ্নাংশ। মালতীর দেহটা ছিটকে পড়লো রেল লাইনের পাশে জমে থাকা কাদা গোলার খালে। তীব্র গতিতে শব্দ করে বেরিয়ে গেল ট্রেনটা। হাবুডুবু খাচ্ছে মালতী, ঘোলা জল নাকে মুখে ঢুকে যাচ্ছে। প্রাণপণে ওঠার চেষ্টা করছে মালতী, পারছে না। মনে হচ্ছে কোমরের নিচের একটা হাড়ও অবশিষ্ট নেই। কষ্টের সমস্ত অনুভূতি যেন মুছে গেছে ওর জীবন থেকে। সবকিছু ঝাপসা হয়ে আসছে। চোখটা বুজে এলো। তারপর চোখের পাতা হালকা ফাঁক হতেই আধ বোঝা চোখে দেখলো একটা প্রায় 20 হাত উঁচু বিশাল আকার এক শ্যামবর্ণা নারী মূর্তি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। টকটকে লাল চোখ দুটো ঠিকরে বের করছে আগুন। রক্তে মাখামাখি সেই দেবীর মুখ হাত। দেবী রুধিরা। দেবী রুধিরা কি জীবন্ত হয়ে উঠেছেন? উত্তরটা পাওয়া হলো না মালতী। কাদা গোলা জলে আস্তে আস্তে গিলে ফেললো ওর মাজা ভাঙা শরীরটাকে।
শুনলেন অয়ন রাহার লেখা রক্তপিপাসী রুধিরা। আমি শ্রীপর্ণা। আসুন আজ পরিচয় করিয়ে দিই বিভিন্ন চরিত্রের সাথে। গল্প পাঠে সম্রাট, ওসমান চাচার ভূমিকায় তথাগত, জাভেদের ভূমিকায় অভিক, রফিকের ভূমিকায় সুতনু, জমিদার মহেন্দ্রনাথের ভূমিকায় অগ্নিশ, জমিদার পুত্র দীপ্তর ভূমিকায় রাহুল এবং মালতীর ভূমিকায় রচনা। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরো সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।